এদিকে গভীর রাতে তুপের মুখে পড়ে হাসনাত আব্দুল্লাহ। বিএনপি নিয়ে সারা দেশে সমালোচনা হওয়ায় তারা ভয়ঙ্কর রূপ নিয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূস পড়েন কঠিন বিপাকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে। শেখ হাসিনার কপাল খুলে বিএনপি দলের এই পদক্ষেপটিতে। হাসনাত আব্দুল্লাহ বর্তমান সময়ের পরিচিত মুখ, বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা, বর্তমান তরুণ সমাজের আইডল হাসনাত আব্দুল্লাহ আজকে তারেক রহমান সহ বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে যে কথা বলেছেন তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কিছুক্ষণ আগে মারা গেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এরকম কিছু নিউজ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারের আন্ডারে যে উপদেষ্টার আছে কিংবা যে বুইরা খাটাসরা আছে কিংবা অতীত চ্যাংরা সমন্বয়কারীরা আছে, আমার মনে হয় এদেরকে বাদ দিয়ে যদি এই ধরনের এই জায়গা থেকে তিনি নিজের নামে অনেক কিছু করে নিয়েছেন, তার আন্ডারে বা তার কথাই কি এখনো চলে বাংলাদেশ সেনা, তার প্রভাবটা কি এখনো রয়েছে? আজকের এই নিউজটাতে আমার ধারণা বিএনপি এবং জামাত ইসলামের জন্য একটা 440 মানে 440 ভোল্টের ঝাটকা লাগতে যাচ্ছে। কেন লাগতে যাচ্ছে? ছাত্রদের যে রাজনৈতিক দল, এটা আমরা জানি যে এই ফেব্রুয়ারি মাসে সামনে আসার কথা। তো আজকে আমাদের উপদেষ্টা নাহিদ যিনি আছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্দোলনকারীদের সাথে গণমাধ্যমের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য স্লোগান একবার না 50,000 বার যদি করি সেটাও দেবো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো, তাহলে জিয়ার রহমানের মুক্ত তো একদিন কেউ না কেউ প্রস্তাব করবে। ইয়ানে 1.5-2 লাখ আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে। বিএনপির কারণেই শেখ হাসিনা নতুন করে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, যদিও শেখ হাসিনার চেষ্টা ব্যর্থ এবং হাস্যরসে পরিণত হয়েছে। দর্শক, শেখ হাসিনা আবার জেগে ওঠার চেষ্টা করছে। তারেক রহমান কি ছেড়ে দিবে? বিএনপি কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। আপনারা যে ফাজলামি শুরু করছেন, বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করতেছেন, এগুলা করে কি মনে করছেন বিএনপি ভেঙে পড়ে যাবে? বিএনপি ভাঙা দল। আর আমি বুঝি না, অনেকে দেখলাম বলে যে আওয়ামী লীগ আর বিএনপি সেম। কঠিন তুপের মুখে পড়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে বিএনপি দলকে নিয়ে বাংলাদেশের মধ্যে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। বিএনপির অনেক কার্যকলাপ সবাই সবার সামনে তুলে ধরতেছে, রাজপথের মধ্যে তাণ্ডব হচ্ছে এবং গভীর রাতে সমন্বয়ক হাসনাতের তার সর্বশেষ অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক শ্রোতা, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলব। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে বিএনপি দল কি করতেছে, তাদের কার্যক্রমগুলো কি কি, এবং তাদেরকে নিয়ে যে সবাই আলোচনা করে সমালোচনা করে সেই কথাগুলোর পিছনে কে রয়েছে এবং মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি বিএনপি দলকে নিয়ে, সমন্বয়ক হাসনাতকে নিয়ে এবং দেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সেইগুলো নিয়ে ভিডিও শেষে মন্তব্য করব। এই যে আজকের এই নিউজটাতে আমার ধারণা বিএনপি এবং জামাত ইসলামের জন্য একটা 440 মানে 440 ভোল্টের ঝাটকা লাগতে যাচ্ছে। কেন লাগতে যাচ্ছে? ছাত্রদের যে রাজনৈতিক দল, এটা আমরা জানি যে এই ফেব্রুয়ারি মাসে সামনে আসার কথা। তো আজকে আমাদের উপদেষ্টা নাহিদ যিনি আছেন, তিনি মোটামুটি ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে মানে 15 তারিখের পর ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সামনে আসতে যাচ্ছে। তো এটা নেতৃত্বে কে থাকবেন? আমরা যতদূর জানি এই 3 জন যে ছাত্র উপদেষ্টা আছেন তারা এই দলটার সাথে কানেক্ট হবেন। তবে উপদেষ্টা হিসাবে সরকারের থেকে তারা রাজনৈতিক দলের সাথে কানেক্ট হবেন না, তারা এই সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলটার সাথে কানেক্ট হবেন। তো এই খবর পর্যন্ত মোটামুটি বিএনপি একটু কি বলা হয় যে ধরেন বলছিল যে তারা যদি রাজনীতি করতে চায় তাহলে ক্ষমতায় থেকে এটা জনগণ মেনে নেবে না। এখন তারা যখন ক্ষমতা থেকে সরে গিয়ে রাজনীতি করতে যাচ্ছে, তার মানে বিএনপি বা জামাত ইসলাম ভাবছিল যে সরকারের যেই চাপটা বা সরকারের থেকে মেকানিজমের ইস্যুটা সেটা সরে যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে তা না। আজকে ছাত্ররা যেই ঘোষণা দিয়েছে এই 3 জন যদি সরে যায় তাইলে কি খেলা শেষ? না না, এই 3 জনের পরিবর্তে আরও নতুন মানুষ আসবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদে। তবে ওই নতুন মানুষ কারা? এই 3 জনের পদত্যাগ, আসিফ, নাহিদ, মাহফুজের পদত্যাগের পর সেইখানে ছাত্রদের পক্ষ থেকে আবার নতুন করে কিছু প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারে। দর্শক, আমরা যদি দেখি আজকে আমাদের কালের কণ্ঠের করা একটা প্রতিবেদন বলছে আসিফ নাহিদরা পদত্যাগ করলেও
সরকারে থাকতে পারে ছাত্র প্রতিনিধি। তো ছাত্র প্রতিনিধি কারা হবে? প্রতিবেদনে বলছে যে এই 3 জন ধাপে ধাপে পদত্যাগ করবেন। আর জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলছেন, ভবিষ্যতে রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা প্রতিনিধিরা পদত্যাগ করতে পারেন। তো এখান থেকে তারা বের হয়ে যাওয়ার পর একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়েও তিনি জানান। তিনি বলছেন যে আশা করি একজন উপদেষ্টা পরিষদে আসবেন, তবে তারা কারা তাদের নাম এখনও চূড়ান্ত হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে রদবদল আসতে পারে, নতুন কয়েকজন ছাত্র যুক্ত হতে পারে, অথবা অন্যান্য কেউ উপদেষ্টা পদে আসতে পারে। ছাত্ররা চাচ্ছেন সরকারে তাদের একজন প্রতিনিধি থাকুক যিনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিলেন না বা হবেন না। তারা এই প্রক্রিয়ায় অভ্যুত্থানের কোনো অংশীজনের সঙ্গে বিরোধ করতেও চান না। এখন কেন ছাত্রদের রাজনৈতিক দল, এটার ব্যাপারে নাহিদ একটা সুস্পষ্ট ব্যাখ্যা দিছে। তার বক্তব্য হচ্ছে 5ই আগস্টের পর রাজনৈতিক শক্তিগুলো তারা তাদের শিবিরে ফিরে গেছে। বিএনপি তাদের ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনীতি দরকার সেটা করছে, জামাত ইসলাম তাদের ক্ষমতায় যাওয়ার জন্য যেটা দরকার সেটা করছে। 5ই আগস্টের পর সবাই আলাদা। তো ছাত্ররা আসলে কার দিকে যাবে? যেহেতু ছাত্রদের আইডিওলজিটা গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কিছুটা ডিভাইডেশন আছে, সেই ক্ষেত্রে ছাত্ররা চিন্তা করছে যে তারা তাদেরকে মানে তাদের যারা ফলোয়ার আছেন বা তাদের যারা অনুসারী আছেন তাদের জন্য তারা নতুন করে একটা দলের প্রয়োজনীয়তা অনুভব করছেন। আর সেই কারণেই ছাত্ররা রাজনৈতিক দলটা মাঠে আনতে যাচ্ছে। আর এটা দ্বিতীয়ার্ধে আসতেছে, মানে ফেব্রুয়ারির 15 তারিখের পর। আর উপদেষ্টা যে 3 জন আছেন একযোগে পদত্যাগ করবেন না, হয়তো প্রথমে নাহিদ করবে, তারপর আসিফ করবে, তারপর মাহফুজ করবে। আর তাদের রিপ্লেসমেন্ট হিসাবে এক বা একাধিক নতুন ছাত্র তারা উপদেষ্টা পরিষদে যোগ হবে। টেকনিকটা বুঝতে পারছেন তো? মানে বিএনপি এতদিন যেটা আশা করছিল বা জামাত মনে করছিল, তবে জামাত এবং সমন্বয়করা একে অপরের মুদ্রার এই পিঠ অনেকে বলছেন, কিন্তু বিএনপির যেটা দাবি ছিল যে উপদেষ্টা পদে থেকে এই কাজটা করা যাবে না, সেটা কিন্তু এখন পরিবর্তন হতে যাচ্ছে। তার মানে সরকারে ছাত্রদের একটা অংশীজন থাকছেই। আসিফ নাহিদরা এখান থেকে বের হয়ে আসতেছেন। এইটারে আবার বিএনপি কেউ পজিটিভ দেখছেন, কেউ নেগেটিভ দেখছেন। এখন দেখা যাক আসলে কি হয়, তবে টেনশন রয়েই গেল। সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্রদের মধ্য থেকে নতুন মুখ অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তার কারণ উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে যে 3 জন রয়েছেন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা পদত্যাগ করবেন। 2 জন ফেব্রুয়ারির মাঝামাঝি আর মাহফুজ আলম জুনের দিকে করবেন। এবং প্রথমে বলেছিলাম কেন জুনের দিকে করবেন মাহফুজ আলম, তার কারণ সবাই একসাথে বেরিয়ে আসলে ভিতর থেকে কলকাঠি কে নাড়বে, যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে রাজকীয় দল হিসেবে তাদেরকে নার্সিং করবে কে, কে প্রত্যক্ষভাবে সহযোগিতা করবে, সেজন্য মাহফুজ আলম একটু দেরিতে পদত্যাগ করবে। সেই মাহফুজ আলমও যদি পদত্যাগ করে বসেন, সরকারের তো নানান ধরনের প্ল্যানিং রয়েছে। নির্বাচন আদৌ ডিসেম্বরে হবে কিনা সেটি নিয়েও তো সন্দেহ রয়েছে, আগামী বছর জুনে হবে কিনা সেটি নিয়েও যথেষ্ট পরিমাণ সংশয় রয়েছে। এবং যেই কাজগুলো ছাত্রদের পক্ষ থেকে করা হবে, কেউ না থাকলে প্রত্যক্ষভাবে কে সহযোগিতা করবে, সেই জায়গা থেকে ছাত্রদের মধ্য থেকে এখন আলোচনা চলছে নতুন মুখ উপদেষ্টা পরিষদে যুক্ত করার। এবং বিষয়টি সরকারের উচ্চ মহলের সঙ্গে তাদের কথাবার্তাও চলছে। এটি হচ্ছে ভিতরের নিউজ। নাহিদ ইসলাম, যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, শোনা যাচ্ছে যে তিনি নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব কিংবা গুরুতর বা গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে থাকবেন। এখন আর কারা কি করবেন এখনো পর্যন্ত না জানা গেলেও আপাতত তাদের মাথায় যেটি কাজ করছে যে কোন ধরনের বিতর্ক বাদ দিয়েই, বিতর্ককে পাশে রেখে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে কাকে রাখা যেতে পারে। আমরা তো এটি জানি যে গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা কম ছিল না, বরঞ্চ তারা আরো জীবনের ঝুঁকি নিয়ে সকাল সন্ধ্যা গভীর রাতে যেভাবে কাজ করেছেন তাদের মূল্যায়ন করা হয়নি এমন একটি অভিযোগ তো আছেই। যে 3 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন উপদেষ্টা পরিষদে, তাদের মধ্যে কোনো নারী নেই, এই যেমন একটি ভাবনার বিষয় রয়েছে। আবার গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার ছাত্ররা বা শিক্ষার্থীরা, ছাত্রীরা আরো অনেক ভূমিকা রেখেছেন।
তারাই জীবন দিয়েছে বেশি, তারাই রক্ত দিয়েছে বেশি। তো যে 3 জন উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব কেন থাকবে না? সে ধরনের একটি বিতর্ক রয়েছে। এখন এই বিতর্কগুলো এড়িয়ে কাকে নতুনভাবে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হবে তা নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা চলছে। এবং এটুকু জানিয়ে রাখি, যেটা আমরা জানতে পেরেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদের কলেবর বাড়াবে অথবা কিছু পরিবর্তন আনবেন, নতুন মুখ যুক্ত হবে হয়তো খুব শিগগিরই। সেই জায়গায় কারা আসবেন না আসবেন এ নিয়ে যেমন চুলচেরা বিশ্লেষণ চলছে, পাশাপাশি ছাত্রদের বিষয়টিও আলোচনায় রয়েছে। যেমন গণমাধ্যমের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলছেন, তিনি এই বিষয়ে বলছেন যে ভবিষ্যৎ রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে 1 কিংবা 2 জন উপদেষ্টা পদত্যাগও করতে পারেন। একসঙ্গে 2 জন না 3 জন পদত্যাগ করবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি, এটা আমরা জানি। যাই হোক, হলে বলা যাবে। তিনি বলছেন যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়ে তিনি বলছেন যে আশা করি একজন উপদেষ্টা নতুন করে আমাদের পক্ষ থেকে এই পরিষদে যুক্ত হবেন। আর আরো একজন জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ নেতা, তিনি নাম প্রকাশ করতে চাননি, তিনি বলছেন যে 3 উপদেষ্টা ধাপে ধাপে পদত্যাগ করলে সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব কিভাবে থাকবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আমরা চাচ্ছি আমাদের কোনো প্রতিনিধি সেখানে থাকুক যিনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিলেন না বা হবেন না। যাই করা হোক সবার সঙ্গে আলোচনা ভিত্তিতে সেটি নির্ধারণ করা হবে। রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন কি থাকবেন না, বা এর আগে যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা এই পরিষদে থাকবেন কি থাকবেন না, সেই বিতর্ক তো সহজে সমাধান হবে না যদি নতুন করে আরেকজন ছাত্র উপদেষ্টা এখানে যুক্ত হন, মানে ছাত্র হিসেবে। আমরা নাটকের তো শেষ দেখছি না, নাটক চলতেই থাকবে এবং হয়তো প্রমাণ করার চেষ্টা হবে না যে উনি ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন অথবা উনি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু এটুকু তো বোঝা যাবে কারা ঢুকছেন কারা ঢুকছেন না। এবং শুরু থেকে যে অভিযোগটি আমরা করে আসছি যে কিংস পার্টি হিসেবে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, সরকারের মধ্যে থেকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই দলটি আমাদের সামনে আসতে যাচ্ছে, যদিও তারা সবসময় অভিযোগ অস্বীকার করে এসেছে। উপদেষ্টা পরিষদে অন্যান্য সিনিয়র সদস্য যারা রয়েছেন তারাও অভিযোগ অস্বীকার করছেন। শুনুন, আরো একটি সমীকরণ মিলিয়ে দিই। এই 4 কমিশন, মানে 11 কমিশনের 4 কমিশন তো রিপোর্ট দিয়ে দিয়েছে, তাই না? আরো 6টি কমিশন 8 তারিখের মধ্যে তাদের রিপোর্ট দেবে। আরেকটি কমিশন বুধবার দেওয়ার কথা রয়েছে তাদের সুপারিশ। তো রিপোর্ট দেওয়ার পরও রাজনৈতিক দলগুলোর সাথে কেন আলোচনা দেরি হবে? অনেক আগেই তো ঘোষণা দিয়ে রেখেছে সরকারি উপদেষ্টা যে ফেব্রুয়ারির মাঝ পর্যায় থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বসা হবে সংস্কারের বিষয়ে। সমীকরণটা হচ্ছে নতুন যে সমীকরণটি বলতে চাই সেটা হচ্ছে যে তাদের দলের নাম ঘোষণা এবং কমিটি ঘোষণা যাই হোক না কেন সেটি তো ফেব্রুয়ারি মাঝামাঝি করার কথা, হয়তো শেষ হয়ে যেতেও পারে। আমার ধারণা তারা এটি ঘোষণা না দেওয়া পর্যন্ত আলোচনা শুরু হবে না, অথবা শুরু হলেও তারা তাদের কাজ করতে থাকবে, একটা পর্যায়ে তাদের সঙ্গে আলোচনায় বসবে। এই হচ্ছে সহজ সব সমীকরণ। এর আগে অনেক ধরনের সমীকরণ মিলেছে যেখানে আমাদের ধারণা ভুল কিছু হয়নি, বরঞ্চ প্রত্যেকটি ধারণায় সঠিক প্রমাণিত হচ্ছে। অতএব নতুন যার নাম ছাত্ররা চিন্তা ভাবনা করছে, অবশ্যই যথেষ্ট সতর্কতার সঙ্গে তাদেরকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। একদিকে নারী প্রতিনিধি হিসেবে কাউকে রাখা যায় কিনা, অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কাউকে রাখা যায় কিনা, এই বিষয়গুলো তারা মাথায় রেখে দিবে একজনকে। কারণ এটি মনে করার কোনো কারণ নেই যেই অভিযোগটি উঠেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে, সেই নিরপেক্ষতার বাইরে তারা যেতে পারবে, কোনো অবস্থাতেই যেতে পারবে না। এবং আমার আশঙ্কা বর্তমান সরকারের অধীনে নির্বাচন আদৌ হয় কিনা সেটি যথেষ্ট সন্দেহ রয়েছে। শুধু আমি নই, আরো অনেকে তেমনটি বলছেন। এখন আমাদের অপেক্ষা পালা যে নতুন নাটকের শুরুটা কেমন হয়, সেটি এবার জমরিকাপাত কেমন হয়, মাহফুজ আলম কতদিন থাকে, এই সব কিছুর অনেক হিসাব নিকাশে রয়েছে। তবে তারা যা করতে চাচ্ছে সেটি খুব সাবলীলভাবে যেই সবকিছু সম্পূর্ণ করতে পারবে এটি মনে করার নিঃসন্দেহ কোনো কারণ নেই। আপনাদের সামনে কথা বলতে এসেছি, সেনাবাহিনীর ভেতরে বাহিরে ঝড় থামলো
এবার কি সেনাপ্রধান দেশের দিকে নজর দেবেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যম এবং নানা মাধ্যম থেকে একটি বার্তা অন্তত পেয়েছেন যে সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহ কিংবা একটা টানটান উত্তেজনা চলছিল। বাংলাদেশের সংবাদ মাধ্যম সংবাদ না করলেও ভারতীয় গণমাধ্যম করেছে। একদিকে চাকরিরত একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার পর্যায়ের একজনের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটছিল, আরেকজন রহস্য মানব সেনাবাহিনীরই সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, এবং তিনি আরো ফ্রন্ট লাইনে এলেন অতি সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে। ফেসবুক স্ট্যাটাস তিনি বলা হচ্ছে যে তিনি 17টি টানা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তার না পাওয়া, তার হতাশার সুর ব্যক্ত হয়েছে। তিনি সংবিধান ছুঁড়ে ফেলবার কথা কিংবা একটি বিপ্লবী সরকার না হবার কথা ইত্যাদি নানা বিষয় নিয়ে তার সেই স্ট্যাটাসে দীর্ঘ কথা বলেছেন। 17টি স্ট্যাটাস দিয়ে একটি যদি পুস্তিকা রচনা করা যায়, সেই পুস্তিকা রচনাও হতে পারে। এই মানুষটি হঠাৎ করে ফ্রন্ট লাইনে এলেন কখন থেকে? এই মানুষটি হঠাৎ করে ফ্রন্ট লাইনে এলেন 31 জুলাই 2024। ছাত্ররা বা দেশ যখন অস্থিতিশীল আন্দোলন চলছে কোটার দাবিতে, 31 জুলাই তার ফেসবুক লাল করে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করলেন। এরপরে কয়েকদিনের মধ্যে অর্গানাইজ করে তিনি 4 আগস্ট 48 সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তাদেরকে নিয়ে রাওয়া ক্লাবে একটি সংবাদ সম্মেলন করলেন। সংবাদ সম্মেলন করে ফ্রন্ট লাইনে এলেন। এসে তিনি সেনাবাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নিতে বললেন এই সময়, এবং ওই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করলেন। এরপর 5 আগস্ট পতন হয়েই গেল। এই আন্দোলন পরবর্তী সময়ে আপনারা অনেকেই শুনেছেন কিনা জানি না, ভেতরে ভেতরে একটি আলাপ চলছিল যে জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, কিন্তু সেটি হয়নি। কিংবা জেনারেল ইকবাল করিম ভুঁইয়া উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হওয়ার খায়েশ হয়তো তার ছিল, যার কারণে তিনি অর্গানাইজ করেছেন এবং সেটি হতে পারেননি, উপদেষ্টাও হতে পারেননি। তার ওই 48 জনের মধ্যে 2-1 উপদেষ্টা হয়েছেন, কিন্তু তিনি হতে পারেননি। অর্থাৎ তিনি যে জিনিসটি অর্গানাইজ করলেন, অর্গানাইজ করে চূড়ান্ত ফসল অন্যেরা উঠে নিয়ে চলে গেল। এই হতাশা থেকেই তিনি তার সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস এবং তার সঙ্গে ভেতরে বর্তমানে চাকরিরত এবং তাদের মধ্যে কি সমন্বয় ছিল যে সেনাবাহিনীতে একটি বিদ্রোহ হবে, জেনারেল ওয়াকারকে সরিয়ে দিতে হবে, এবং সেগুলো সবকিছু কি ব্যর্থ হয়ে গেল? এই ব্যর্থ হবার পরিপ্রেক্ষিতেই জেনারেল ইকবাল কবির ভুঁইয়ার স্ট্যাটাস যেভাবে হওয়ার কথা ছিল, আমি এক কথায় যদি বলি, যেভাবে ঘটনাগুলো ঘটার কথা ছিল সেভাবে ঘটেনি। অর্থাৎ এক প্রকারের হতাশা প্রকাশ। সেই জায়গায় এটি প্রতীয়মান হয় যে সেনাবাহিনীর অভ্যন্তরে চাকরিরত অবসরপ্রাপ্তদের মধ্যে যে একটা টানটান উত্তেজনা ছিল, সেটি খানিকটা প্রশমন হয়েছে। আরেকটি কথা না বললেই নয়, এই যে অন্তর্বর্তী সরকার গঠিত হবার পরেও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের র্যালির কথা আপনাদের মনে আছে, মিছিলের কথা মনে আছে, যে র্যালি থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা 4 দিনে কলকাতা দখলের কথাও বলেছিলেন। তারা ইকবাল করিম ভুঁইয়ার নেতৃত্বেরই একটা বলয়, একটা অংশ। তারা হয়তো চেয়েছিলেন যে বাংলাদেশি সেন্টিমেন্ট, ভারত বিরোধী সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়েও কিছু করা যায় কিনা, সেটিও কিন্তু করেছিলেন। সবকিছু মিলিয়ে এখন সেনাবাহিনী অনেকটা কন্ট্রোল, অনেকটা নিয়ন্ত্রিত। আপনারা অনেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে, আমি নিজেও ভুল বুঝেছি প্রথম দিকে, কিন্তু যত দিন যাচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান, এবং অনেকে দোষ দেন, দায়ী করেন যে আজকের এই পরিস্থিতির জন্য জেনারেল ওয়াকারুজ্জামানই দায়ী, 5 আগস্ট পরিস্থিতির জন্য তিনিই দায়ী। তিনি যদি নমনীয় না হতেন তাহলে সেদিন শেখ হাসিনার পতন ঘটতো না। কিন্তু তিনি কেন নমনীয় হয়েছেন? এই যে জেনারেল ইকবাল করিম ভুঁইয়াদের চাপ ছিল নিশ্চয়ই, জুনিয়র অফিসারদের চাপ ছিল নিশ্চয়ই, অনেক জেনারেলদের চাপ ছিল নিশ্চয়ই। তিনি একা একা যদি কিছু করতে যেতেন তার তো লাইফ রিস্ক হয়ে যেতে পারত। এসব নানা কারণেই হয়তো 5 আগস্ট পরিস্থিতিতে তিনি সায় দিয়েছেন, সম্মতি দিয়েছেন যে শেখ হাসিনাকে অন্ততপক্ষে নিরাপদে একটি নিরাপদ স্থানে পৌঁছাবেন, রেখে আসবেন, এবং দেশে তারা যেটি চাইছে সেটি ঘটবে। আমার কাছে কি মনে হয় তিনি এক প্রকার চাপের মধ্যেই এই কাজগুলো করেছেন। এরপরে গত 6 মাসে নানা রকম ভেতরে বাইরে নানা রকম চাপ সইতে হয়েছে, নানা রকম
প্রসাদ ষড়যন্ত্র যাকে বলি সেগুলো তাকে সামাল দিতে হয়েছে। সামাল দিয়ে এটি আবার কখন উস্কে যায় এটিও কিন্তু বলা কঠিন। এই মুহূর্তে খানিকটা শান্ত আছে বলেই প্রতীয়মান হচ্ছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই যে চাপগুলো সামাল দিতে গিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথেও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দীর্ঘদিন সাক্ষাৎ হয় না, সৌজন্য সাক্ষাৎ। আপনাদের একটি সাক্ষাৎকারের কথা মনে আছে সেনাপ্রধানের 5 আগস্ট পরবর্তী মাসখানেক পরে সেপ্টেম্বরের মধ্য সেপ্টেম্বরে সম্ভবত সময়টা হবে, যে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে প্রথম, সেই সময়ের সরকারের পক্ষ থেকে এও কথা বলেনি তখন সেনাপ্রধান প্রথম একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রয়টার্সকে, এবং তিনি তার সেই সাক্ষাৎকারে নির্বাচনের সময়সীমার কথা বলেছিলেন 18 মাস। এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি এই সরকারের প্রতি সমর্থন আছে, এই সরকারের প্রতিটা কাজকর্মে আমি দেখভাল করি, খেয়াল রাখি, এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আমার প্রতি সপ্তাহে একবার দেখা হয়। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন যে গত 10 নভেম্বরের পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে আর কোনো সাক্ষাৎ হয়নি সেনাপ্রধানের। প্রায় 2 মাস যাবৎ সাক্ষাৎ হয়নি, মুখোমুখি বৈঠক হয়নি কোনো। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে যা সাক্ষাৎ হয়েছে অনুষ্ঠান উপলক্ষে, কিন্তু দুইজনের যে দ্বিপাক্ষিক বৈঠক সেটি কিন্তু আর হয়নি। অর্থাৎ প্রতি সপ্তাহে যে সাক্ষাৎ সেটি আর হয়নি। কারণটা হচ্ছে এই নানা পরিস্থিতি ট্যাকেল করা, এবং আরেকটি কথাও শোনা যায় যে মোহাম্মদ ইউনূসেরও সম্মতি ছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার। এরকম নাখোশের ঘটনা থাকতে পারে বা ব্যাপার থাকতে পারে। সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনূস সেনাপ্রধান সাক্ষাৎ হচ্ছে না। আজকে আমি বারবার আমার বিভিন্ন বক্তব্যে বা ভিডিওতে বলি যে দেশের অবস্থা ভয়ানক ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ এই মুহূর্তে। সেনাবাহিনী বিদ্রোহ বলি বা অস্থিতিশীলতা বলি, যেটি বলি, আপাতত সেটি দমন হয়েছে। এই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে বলবো প্রিয় মহোদয়, আপনাকে বলবো দেশের দিকে নজর দিন। দেশ আর চলছে না। আপনি দায়িত্ব নিয়ে, আমি 2 দিন আগের বক্তব্যেও বলেছি যে আপনি দায়িত্ব নিয়ে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা দেশ পরিচালনা করতে পারছে না। আপনি ভালো বুঝে এই যে একটা পক্ষের বহুপাক্ষিক, একটা পক্ষ বললে ভুল হবে, বহুপাক্ষিক চাপে 5 আগস্ট পরিস্থিতিটা তৈরি হলো, বা আপনার অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়েছে, কিন্তু আজকে সেই তৈরি হবার পরে ভালো হবার কথা, কিন্তু ভালোর কোনো নাম নিশানা নেই। একের পর এক খারাপ ঘটনা ঘটছে, একের পর এক ডাউন ঘটছে পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে উত্তরণ প্রয়োজন। দেশের জনগণ এই পরিস্থিতি আর মেনে নিতে পারছে না। দেশের জনগণ মাঠে নামলো বলে, প্রায় নামছে, কারণ আওয়ামী লীগ নামছে, আওয়ামী লীগের সাথে কিন্তু দেশের জনগণও নেমে যাবে। এই নেমে যাবার ফলে দেশে এক ভয়ানক পরিস্থিতির তৈরি হতে পারে। এই জায়গায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে বলবো আপনি ওদিকটা থামিয়েছেন, এখন দেশটাকে থামান। দেশ থামাবেন কিভাবে? আমি ছোট মানুষ হিসেবে একটু বড় কথা বলি যে মোহাম্মদ ইউনূসের সরকারকে দিয়ে অন্ততপক্ষে নির্বাচন হবে না। নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। সেই জায়গায় আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটি রায় এসছে। 15 সংশোধনী চ্যালেঞ্জ করে যে রিটটা করা হয়েছিল, সেই রিটের রায় হয়েছে গত 17 ডিসেম্বর, এবং আগামী 9 ফেব্রুয়ারি 11 সালের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়টি ছিল, সেই রায়টির পর্যালোচনার একটা রিভিউ পর্যালোচনা আছে, রিভিউ পিটিশনের এগেনস্টে 9 ফেব্রুয়ারি, অর্থাৎ সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। আমার প্রশ্ন হচ্ছে যে সেই সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার হোক কিংবা যে কোনো একটা নিরপেক্ষ, অর্থাৎ সব রাজনৈতিক দল নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, রাজনীতি করতে পারবে, নির্বাচন করতে পারবে, এমন একটি সরকার দরকার। কারণ মোহাম্মদ ইউনূসের সরকার এই নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেই জায়গায় দেশ বাঁচাতে হলে সেরকম একটি সরকার গঠন করে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নইলে দেশের পরিস্থিতি আরো ভয়ানক দিকে যাবে বলেই প্রতীয়মান হয়। হাসনাত আব্দুল্লাহ বর্তমান সময়ের পরিচিত মুখ, বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা, বর্তমান তরুণ সমাজের আইডল হাসনাত আব্দুল্লাহ আজকে তারেক রহমান সহ বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে যে কথা বলেছেন তার একটি ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন মিডিয়ায়। সেই ভিডিও থেকে তারেক রহমান সহ বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্রদের, আহত যারা হয়েছেন, হাসপাতালে যারা আছেন,
তাদের চিকিৎসার ব্যাপারে তার ভূমিকা কি সেই নিয়ে একটি বক্তব্য আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। তারপরে আমি বাকি বিশ্লেষণ। হাসনাত আব্দুল্লাহর অডিওটা এতক্ষণ শুনলাম। হাসনাত আব্দুল্লাহ এতক্ষণ যে কথাগুলো বলেছেন যে আমি গিয়েছিলাম এই মিডিয়া স্বৈরাচারের পক্ষ নেওয়ার কারণে, মিডিয়াকে যখন আমি কথা বলতে গিয়েছি তখন আমাকে আন্তর্জাতিক জঙ্গি বানিয়ে দিয়েছে। পাশাপাশি তারেক রহমান সহ আমরা সবাই দেশকে অস্থিতিশীল করছি বলে যে মিডিয়াগুলা প্রচার করছে, সেই আওয়ামী লীগের দালালি করছে, সেই মিডিয়ার বিপক্ষে হাসনাত আব্দুল্লাহর এই কথা স্পষ্ট হলো যে বিএনপি জামাত সহ ছাত্রদের ভিতরে আর কোনো ভেদাভেদ নাই, আর কোনো দূরত্ব নাই। একে অপরের পাশে থেকেই স্বৈরাচার শেখ হাসিনার বিচার করতে চান এবং স্বৈরাচার শেখ হাসিনা সহ তার দলকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চান। এতদিন পর্যন্ত আমরা যে কথাটা বলে আসছিলাম যে বিএনপি জামাত এবং ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলে ভারত এবং হাসিনা বাংলার মাটিতে জায়গা পাবে না। তো আমাদের এই কথাটা আজকে পরিষ্কার করলেন হাসনাত আব্দুল্লাহ তার নিজের বক্তব্য যখন বৈষম্য বিরোধী আহত ছাত্রদের সামনে এসে গেলেন এবং আহত ছাত্রদের বিভিন্ন কথা যখন শুনতেছিলেন। আপনারা বিভিন্ন ছাত্রদের মুখ থেকে বিভিন্ন কথা এই অডিওতে শুনেছেন। তারা এখানে হাসনাত আব্দুল্লাহ তাদেরকে এই কথাই বলতে চাচ্ছেন যে এই স্বৈরাচারের বিরুদ্ধে সবচাইতে বেশি কাজ আমরা করে যাচ্ছি, আপনাদের জন্য করে যাচ্ছি এবং আমরা করতে থাকবো যতদিন পর্যন্ত হাসিনাকে আমরা বিচার করতে না পারবো। সে একটা কথা খুব বুকে হাত দিয়ে, ছোট মানুষ, ইয়াং ছেলে, সে বলেছে যে কেউ যদি আমার পাশে না থাকেন তারপরেও আমি হাসিনার বিচার চাওয়ার জন্য একা হলেও রাস্তায় দাঁড়িয়ে থাকবো। প্রিয় দর্শক, আমরা এই তরুণদেরকে অনীহা না করে এই তরুণদেরকে সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে তারা নাকি রাজনীতি করতে চাচ্ছে, তারা নাকি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছে, তারা নাকি দল গঠনের জন্য চাঁদাবাজি করছে। এই যে কথাগুলা, সবগুলা কথাই 24 সালের আন্দোলনকে ঠেকানোর জন্য, 24 সালের আন্দোলনের মূল যারা সামনের আইডল, এই তরুণ সমাজকে যদি আমরা দেখছি যে ভারতীয় মিডিয়া, ভারতীয় বাংলা মিডিয়াগুলা বেশি করে কাজ করছে এবং সেই কাজের ফসল হিসাবে তারা চায় যে হাসিনাকে এবং আওয়ামী লীগকে এগেইন প্রতিষ্ঠা করার জন্য, ভারতের স্বার্থ রক্ষার জন্য। তাই প্রিয় দেশপ্রেমিক ভাই বোনদেরকে বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না। জামাত, বিএনপি এবং ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই মূল জায়গায় এক আছেন, মূল জায়গায় একসাথে আছেন। রাজনীতির মাঠে তিনজনের আলাদা আলাদা রাজনৈতিক বক্তব্য থাকতে পারে। বেশ কিছু চ্যালেঞ্জিং সময় বা ইস্যু মোকাবেলা করতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে। এই সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশা শেষ নাই। আর আমরা মনে করি এই সরকারটা হচ্ছে ওই সরকার, যেই সরকার এমন কিছু কাজ করবে যেটা আমাদের কোনো পলিটিক্যাল সরকার কখনো করে নাই। তো এর মধ্যে কি দেখেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গত 53 বছর একটা জিনিস কমন ঘটেছে। হাতে গোনা 5% মানুষ হয়তোবা ব্যতিক্রম, কিন্তু 95% মানুষ একটা ধারায় হাঁটছে। তবে এই ধারাটা বাড়তে বাড়তে এমন একটা ধারায় চলে গেছে যে আস্তে আস্তে বাংলাদেশের যে মেরুদণ্ড, হৃৎপিণ্ড, আতজুরি যা আছে সবগুলা ছিদ্র হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট ধনীরা ধনী হচ্ছে, সিস্টেম করাপ্টেড হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে, দেশের সর্বোপরি মারা যাচ্ছে। এইরকম একটা সিচুয়েশন থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য সামনের দিনগুলোতে একটা এক্সাম্পল ক্রিয়েট হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মেরুদণ্ডটাও অনেকটা শক্তিশালী হবে। তবে কাজটা অনেক চ্যালেঞ্জিং। যদিও আমরা জানি ডক্টর ইউনূসের পশ্চিমা রাষ্ট্রগুলোতে যথেষ্ট মিত্র শক্তি আছে। এখন কথায় না কাজে হচ্ছে বন্ধুত্বের পরিচয়, সেইটা প্রমাণ করার টাইম আসছে। তবে নতুন এক অ্যাকশনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি জানেন গেল 16 বছর না, গেল 53 বছরই আমরা ধরতে পারি, বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা আমাদের এমপি মন্ত্রীরা, আমলারা, সরকারের বড় বড় পদ পদবিতে থাকা ব্যক্তি বিশেষরা, ব্যবসায়ীরা এই দেশ থেকে পাচার করে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে তারা নিয়ে যায়। সুইস ব্যাংক থেকে শুরু করে
একসময় সবার গন্তব্য ছিল সুইস ব্যাংক, বাট রাইট নাও গেল 16 বছর সবার একটা কমন জায়গা হয়েছে কানাডার বেগমপাড়া, এমনকি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। তবে এই পাচারের বেলায় শুধু যে বড় বড় এমপি মন্ত্রী তারাই কানেক্টেড তা না, আমরা যারা আছি আমরাও কিন্তু বাটপার কম না। আমাদের যে নির্ধারিত ডলার এন্ডোজ করা যায় পাসপোর্টে, এর বাইরে কিন্তু যারাই বিদেশ সফরে যাচ্ছি ডলারে এন্ডোজ করতেছি $200, মানি ব্যাগে কিন্তু থাকে 300। এই যে 100 আপনি পাচার করলেন, আপনিও কিন্তু পাচারকারী। আবার এই যে যারা আমরা হুন্ডিতে টাকা বাড়াই, আমরা আরও বড় পাচারকারী। মুখে মুখে এক একজনের দাড়ি এত বড়, তারপর দেশপ্রেমের কথা বলে বেহস করে ফেলি আমরা প্রবাসীরা, আমরাও কিন্তু বড় টাকা পাচারকারী যারা হুন্ডিতে লেনদেন করি। যাই হোক, আলোচনার বিষয় হচ্ছে যারা বড় ধরনের রাঘব বোয়াল। দর্শক, বাংলাদেশ থেকে একটা হিউজ টাকা বাংলাদেশের বাইরে গেছে, তবে সবচেয়ে বড় গন্তব্য ছিল কানাডাতে। আর সর্বশেষ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সরকারের সাথে একটা আলোচনায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর গতকালকে আপনার ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশন অজিত সিংয়ের সঙ্গে তিনি সাক্ষাৎ যখন তার সাথে হচ্ছে, সে সময় কানাডার বেগমপাড়াতে থাকা সম্পদকে শনাক্ত করা, যে কোন কোন সম্পত্তিগুলো বাংলাদেশের কার কার আছে, সেগুলোর আয়ের উৎস কি, নাম্বার 2 কানাডার সরকার কর্তৃক সেগুলোকে জব্দ করা, নাম্বার 3 এরপর ওই টাকাটা বাংলাদেশের রিটার্ন নিয়ে আসা। এ একটা বড় ধরনের ভূমিকার দিকে যাচ্ছে। ডক্টর ইউনূস বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা এমনকি আওয়ামী লীগের রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে, যার মধ্যে টরন্টোর কুখ্যাত বেগমপাড়ার কথা আছে। তিনি বলছেন যে এই সম্পদ উদ্ধারে কানাডার সরকারের সাহায্য প্রয়োজন। ইভেন চুরি হওয়া এই অর্থ বা কানাডার বেগমপাড়াতে যারা বাড়িঘর করছেন সেই সম্পদকে আপনার বাংলাদেশে রিটার্ন করানোর জন্য বা সেই সম্পদকে জব্দ বা কিভাবে কি করা যায় এ ব্যাপারে ডক্টর ইউনূসকে সমর্থনের আশ্বাস দিয়েছেন কানাডিয়ান এই দূত। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে কানাডা সরকারে পাচার করা অর্থ জব্দ করার জন্য কানাডার একটি প্রক্রিয়া রয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা তালিকা দিয়েছেন, হইতে পারে এটা দুদকের মাধ্যমে অথবা অর্থনৈতিক যে ইন্টেলিজেন্স গ্রুপ আছেন তাদের মাধ্যমে। তো সেই তালিকাটাকে কানাডিয়ান সরকার চিহ্নিত করবে, জব্দ করবে, এমনকি একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা বাংলাদেশে ফিরিয়ে আসার আশ্বাস দিয়েছেন। তো আর পরে পাশাপাশি আপনার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও তিনি প্রশংসা করছেন। আর আমরা যদি দেখি, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আরও অনেক কিছুই করতে আগ্রহী। আর যেহেতু আপনার এখন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে একটা ধাক্কা আছে, সো এই ক্ষেত্রে বিদেশি এই টাকাগুলা ফেরতের ব্যাপারে সর্বপ্রথম কানাডাতে হাত দিচ্ছেন। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যেই রাষ্ট্রগুলো আছে যেখানে অনেক বাংলাদেশিরা আমরা টাকা পয়সা পাচার করে বিশাল একটা হুলস্থুল অবস্থা করছি, সেই জায়গাগুলো থেকেও একই প্রক্রিয়ায় লিস্ট করে নাম ধরাই দেওয়া হবে এমনকি তাদের সম্পদকে ওই দেশের সরকার কর্তৃক জব্দ করা এবং এটাকে বাংলাদেশে ফিরিয়ে আনা। তবে একটা জায়গায় একটু খটকা আছে, সেটা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো মুখে মুখে যতটা ভালো মানুষ, কাজের বেলায় কিন্তু তা না। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে বিএনপি দলকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, অন্যদিকে সমন্বয়কদের নিয়ে অনেক কথা। সবার বক্তব্যগুলো এখানে দেখিয়েছি এবং যারা কিনা সমন্বয়কদের বিপক্ষে সরাসরি কথা বলে এই নিউজগুলো চলায়, তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্তব্যগুলো প্রকাশ করে এবং এইগুলা শুনে সাধারণ মানুষরাও বিভ্রান্তির মুখে পড়ে। এইগুলা কথাই কিন্তু দর্শক আপনারা কান দিবেন না, এইগুলা কথা শুনে আপনারা কোনো কার্যক্রমে অংশ নেবেন না। আবার অনেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উচিত কথাগুলো, যেই কথাগুলো বাস্তব এবং সত্য, সেই কথাগুলো তারা তুলে ধরতেছে। অনেক কথাই আপনাদেরকে এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।